ওয়েলকাম দাদা, কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে। একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট টিমের বা একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাজটা কি থাকে মেইনলি? আর্টিস্টকে ম্যানেজ করা মানে এটা নয় যে তার শুধু শো নিয়ে কথা বলা। আমরা একটা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি যে কোন আর্টিস্টকে কোন জায়গাতে পিচ করলে বা তাকে কিভাবে গাইড করলে তার ক্যারিয়ার বিল্ড হতে পারে। আমি একটা ফোন করলাম আর্টিস্টকে বুক করার জন্য, হয়তো অনেক সময় তারা জানে না যে কোনটা আর্টিস্টের কাছে যাচ্ছে না আর্টিস্টের ম্যানেজারের কাছে যাচ্ছে। আমাদের মতন সাধারণ মানুষ যখন একটা কোনো আর্টিস্টকে মেসেজ করছে বা ডিএম করছে, সেক্ষেত্রে কি আর্টিস্ট দেখতে পারে নাকি তার ম্যানেজাররা দেখছে? হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর একটা বিজনেস পডকাস্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা আমাদের বিজনেস পডকাস্টগুলোকে অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি এই পডকাস্টটাকেও অনেক ভালোবাসা দেবে। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো একজন আর্টিস্টকে আমরা সবাই চিনি, তার সাকসেসকে আমরা সবাই দেখি, কিন্তু তার পেছনে একটা প্রচুর বড় টিম কাজ করে, সেটা হলো একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট টিম, যাদের নানান ধরনের কাজের জন্য একটা আর্টিস্ট এত ওপর অব্দি যায়। আজকে আমরা সেই টপিকগুলোকেই কভার করব এই পডকাস্টে। কিভাবে একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট টিম ইনকাম সোর্সগুলোকে জেনারেট করে, কিভাবে একটা শো অর্গানাইজ করে, কিভাবে একটা আর্টিস্টকে নানান ধরনভাবে ম্যানেজ করে, এইসব বিষয়গুলো জানবো। তার জন্য আজকে আমাদের গেস্ট হিসেবে পেয়ে গেছি ট্যালেন্টওয়ালা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির থেকে চয়ন ব্যানার্জিকে, যিনি ট্যালেন্টওয়ালার বিজনেস হেড। হ্যালো। সো ওয়েলকাম দাদা, কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে। ওকে, সবার প্রথমেই যেটা জানতে চাইবো তোমার কাছে, যে ট্যালেন্টওয়ালার ফাউন্ডটা কিভাবে হলো? সো আমাদের এই ট্যালেন্টওয়ালা, যদি এটা আমি মানে ফর্ম এই নামটার কথা বলি, খুব একটা কমন ওয়ার্ড ওয়ালা, রাইট? এই ওয়ালা মানে আমরা একটা সবজি বিক্রি করছি, সবজিওয়ালা, রাইট? একটা হয়তো কেউ রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছে, জলওয়ালা, আমার বাড়িতে আজকে ডেলিভারি দিয়ে যাবে জলের। তো বিভিন্ন রকম ওয়ালা মানে যে সবকিছু সাপ্লাই করছে, একদম, যে এই সাপ্লাই চেইনটাকে মেনটেন করছে। তো আমাদের ক্ষেত্রে যেটা আমাদের মেন জায়গায় যেটা আমরা করি সেটা হচ্ছে ট্যালেন্টেড মানুষজনকে আমরা আরো ট্যালেন্টেড করার চেষ্টা করি, তাদেরকে ম্যানেজ করি। তো আমাদের কাছে কি আছে? ট্যালেন্ট। আমাদের কাছে ট্যালেন্ট আছে মানে আমরা যাদেরকে ম্যানেজ করছি তারা ট্যালেন্টেড। সো তুমি যে কোনো রকম ট্যালেন্ট চাও, আমার কাছে এসো, আমাদের কাছে এসো, তাহলে কি হবে? আমরা তোমাকে ট্যালেন্টেড মানুষ দিয়ে হেল্প করতে পারবো, যে তোমার এন্টারটেনমেন্ট একটা পার্ট হবে। একদম, সেটা হতে পারে একজন সেলিব্রিটি সিঙ্গার, সেটা হতে পারে কোনো ব্যান্ড, সেটা হতে পারে কোনো টিভি সেলিব্রিটি বা ফিল্মের সেলিব্রিটি, এনিথিং। ওকে, তো সেই জন্য সেই ট্যালেন্টেড পার্সনদেরকে নিয়ে আমরা কাজ করছি বলে আমরা তাদেরকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বা তাদেরকে ম্যানেজ করছি আরো ট্যালেন্টেড হওয়ার জন্য, সেই জন্য ট্যালেন্ট করা। ওকে, কিভাবে মাথায় আসলো সবার প্রথম যে একটা মার্কেটিং এজেন্সি বা একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট টিম বা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করবো? সো বেসিক্যালি এই ব্যাপারটাতে আমার ইনভলভমেন্ট কিছুটা হলেও কম, একদম ফ্যাক্ট এটাই। কারণ এই কোম্পানির ক্ষেত্রে 3জন ফাউন্ডার অ্যান্ড কো ফাউন্ডার যারা আছেন, পুরোটাই তাদের মাথা থেকেই বেরিয়েছেন। অ্যান্ড তারা ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড রকমের এক্সপিরিয়েন্সড, অনেকদিন ধরে কাজ করছে। আমিও তাদের সান্নিধ্য এর আগেও পেয়েছি। বিশেষ কিছু কারণের জন্য তাদের সঙ্গে কাজ করার আগে থেকে আমার সৌভাগ্য হয়েছে। আর আমি অনেকদিন ধরে ইভেন্টের এতে আছি। প্যারালালি আমি যেহেতু নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, ইভেন্টের সাথে সাথে আমি কর্পোরেটে জবও করেছি। আমি ব্যাঙ্গালোরেও ছিলাম, কলকাতাতেও চাকরি করেছি, আমি এখানেও এসেছি, আবার এসে কাজ করছি। আর আমার উপর সেই দায়িত্বটা ছিল এই কোম্পানিকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই কোম্পানি ফর্ম হওয়ার যে ব্যাপারটা, আইডিয়াটা, আমার মনে হয় আমার কোম্পানি কো ফাউন্ডার যারা আছেন তারা আমার থেকে বেটার বলতে পারবেন। ওকে, তবে প্রত্যেকের একটা মিশন এন্ড ভিশন থাকে, সেই অনুযায়ী আমার মনে হয় কোনো না কোনোভাবে তাদের মনে হয়েছে যে দিস দ্য রাইট টাইম টু ডু সামথিং বেটার। একটা অর্গানাইজড ভাবে এই এজেন্সিকে, এই আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া এই সিস্টেমের মধ্যে, যেখানে আমরা আর্টিস্টদেরকে নিয়ে, ট্যালেন্টদেরকে নিয়ে আরো বেটার ভাবে কিছু কাজ করতে পারি, কিছু আনঅর্থোডক্স ওয়েতে কাজ করতে পারি, সেরকমই ব্যাপার। ওকে, তা একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট টিমের বা একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাজটা কি থাকে মেইনলি? ম্যানেজমেন্ট টিমের ক্ষেত্রে যদি দেখা যায়, অনেক রকমের কাজ থাকে। হয়তো সেটা বাইরে থেকে দেখে মনে হতে পারে শুধু আর্টিস্টকে ম্যানেজ করা। আর্টিস্টকে ম্যানেজ করা মানে এটা নয় যে তার শুধু শো নিয়ে কথা বলা। আজকে অনেকের কাছে একটা হয়তো
কনসেপ্টের কিছুটা হলেও সেই ঘাটতিটা আছে। মানে নর্মাল যারা এই প্রফেশন থেকে বিলং করে না তাদের ক্ষেত্রে বলছি, যারা সাধারণতভাবে একটা হয়তো নিজের পাড়ার শো করতে চাইছেন বা নিজের অফিসে একটা প্রোগ্রাম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কি মনে হয় যে আমি একটা ফোন করলাম আর্টিস্টকে বুক করার জন্য, হয়তো অনেক সময় তারা জানেন না যে ফোনটা আর্টিস্টের কাছে যাচ্ছে না আর্টিস্টের ম্যানেজারের কাছে যাচ্ছে। কারণ ওনারা অনেক সময় আর্টিস্টের পেজ থেকে নাম্বার পান, নাম্বার পেয়ে ফোন করে। তো আমাদের এখানে সেই রকম ভাবে তাদেরকে গাইড করার জন্য কিছু সিস্টেম আছে যেটা আমরা ফলো করি। আর্টিস্ট ম্যানেজমেন্টে অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে আর্টিস্টের শো বুকিং করা, যেখানে আর্টিস্টের কাছে নিজের এনকোয়ারিজ আসছে সেইগুলোকে প্রপারলি জেনারেট করা, এনকোয়ারি জেনারেট করা, সেইগুলোকে কনফার্ম করা, তাদের কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে একটু নেগোসিয়েশনসগুলো জায়গা থেকে যায়, সেইগুলো করা, যেটা আর্টিস্টের নিজের পক্ষে করা পসিবল নয়। কারণ সে যখন সেই জিনিসটা নিজে থেকে করতে যাবে তার কিন্তু নিজের যেটা কাজ ক্রিয়েটিভিটি সেটা থেকে নজর সরে যাবে। আমাদের কাজ হচ্ছে প্রথম আর্টিস্টকে তার ক্রিয়েটিভিটির দিকে ফোকাসড রাখা। মানে যে গান গাইছে সে যেন প্রপারলি সেটাতেই ফোকাস থাকতে পারে, সেইটার জন্য আমাদেরকে তাদের এক্সট্রা অ্যাডিশনাল কাজগুলো করতে, যেমন তাদের এনকোয়ারি সামলানো বা তাদের যাতে আরো বেশি কাজ পায় নতুন নতুন ক্লায়েন্টের কাছে পৌঁছে যাওয়া, যে এই আর্টিস্টকে নিয়ে কাজ করুন, আপনার এই ইভেন্টের জন্য এই আর্টিস্টটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। বা বিভিন্ন মিউজিক ডিরেক্টরকে পিচ করা যে আপনার আপকামিং মুভিতে এই একটা ফ্রেশ ভোকাল আমার কাছে আছে, ফ্রেশ ভয়েস আছে, একে দিয়ে যদি আপনি কাজ করান, একে দিয়ে যদি গান গাওয়ান, আপনার কিন্তু অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়বে অডিয়েন্সের কাছে গানের, বা একটা মানুষ ফ্রেশ কিছু শুনতে পাবে। তো এই রকম কিছু কাজ থাকে। এটা ছাড়াও আর্টিস্টকে বিভিন্ন রকমভাবে গাইড করা, কারণ একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সির ক্ষেত্রে শুধুমাত্র যে এক রকমের আর্টিস্ট থাকে তা নয়, বিভিন্ন রকমের আর্টিস্ট থাকে। কখনো কখনো হয়তো ক্লাসিক্যাল আর্টিস্ট আছে, তার সাথে সাথে কিছু হিপ হপ আর্টিস্ট আছে, কিছু রক ব্যান্ডস আছে, কিছু কমার্শিয়াল ব্যান্ডস আছে। তো সব রকমের আর্টিস্টকে নিয়ে আমরা যেহেতু কাজ করছি, আমরা একটা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি যে কোন আর্টিস্টকে কোন জায়গাতে পিচ করলে বা তাকে কিভাবে গাইড করলে তার ক্যারিয়ার বিল্ড হতে পারে। যদি একটা ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে একটা অনুভ জৈন, প্রতীক কুহার, এদের পেছনে যে পরিমাণ ব্রেনস্টর্ম করে তাদের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি ইউজ করা হয়, সেটা কিন্তু কোনো কমার্শিয়াল সিঙ্গার, মানে ধরুন যারা রিয়েলিটি শো থেকে আসছে, রাইট, সেই রকম রিয়েলিটি শো থেকে আসা তাদের ক্ষেত্রে কিন্তু সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল হয় না, তাদের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিতে হয়। আবার যদি দেখেন যে কোনোভাবে একটা আর্টিস্ট যে হচ্ছে একদম ইন্ডি সং করছে প্লাস রক ব্যান্ড, তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদা হবে। কিছু আর্টিস্ট থাকে যারা কলেজের জন্য তাদের খুব ভালো থাকে, তো সেই কলেজে তাকে পৌঁছে দিতে হবে। কিছু আর্টিস্ট থাকে যারা ওয়েডিং অ্যান্ড কর্পোরেটসের জন্য খুব ভালো হয়, তাদেরকে সেই ক্যাটাগরির লোকের কাছে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ হয়। তো আর্টিস্টকে গাইড করতে হবে, যদি সে ওয়েডিং এর আর্টিস্ট হয় তাহলে ওয়েডিং মার্কেটে সে কিভাবে নিজেকে তৈরি করতে পারবে। কেউ যদি কর্পোরেটের জন্য খুব ভালো আর্টিস্ট হয়ে থাকে, যে কর্পোরেট পার্সনদের জন্য তারা শো করবে, কর্পোরেটে যারা আছেন, যারা এমপ্লয়িজ অ্যান্ড অল বা যারা ডিলার্স মিট অ্যান্ড অল সেগুলোতে থাকেন, তারা কিভাবে এনজয় করতে পারবে সেটার জন্য কিছু কিছু আর্টিস্টকে আমরা সাজেস্ট করে থাকি, তাদের প্রোফাইল সেরকম ভাবে আমরা বিল্ড করি। কিছু থাকে যারা হয়তো প্রপার অরিজিনাল বেঙ্গলি করে, তাদের জন্য প্রপার টিজি মানে টার্গেট গ্রুপটার কাছে তাদেরকে পৌঁছে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো একটা গাইডেন্সে থাকে। সেক্ষেত্রে তাদের পারফরমেন্সের ওপরে আমাদের একটা কিন্তু ইনপুট দিতে হয় যে তুমি এইটা করো, আমি এইখানে দেখে এসেছিলাম, এইভাবে কাজ করে এইটা হয়েছে, তোমার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, বাট তুমি ট্রাই করো, অ্যাডিশনালি আমরা আরো কিছু সাজেশনস তোমায় দেবো। এইভাবে আমাদের আর্টিস্টকে গাইড করতে হয়। আরেকটা জিনিস যেটা থেকে থাকে সেটা হচ্ছে কোন ধরনের গান কোন অডিয়েন্সের সামনে গাইবে, সেই ব্যাপারে আমাদের গাইড করতে হয়। এছাড়া আর্টিস্টের ফিনান্সিয়াল জিনিসপত্র কিছু কিছু সময় আমাদেরকে দেখতে হয়, সেই ব্যাপারটাও থাকে। যেমন কোনো একটা শো হয়তো বুক হয়েছে, তার অ্যাডভান্স কালেক্ট করা, সেই অনুযায়ী আর্টিস্টের কে সে তার পেমেন্ট করা, বাকি যেটা রিমেনিং অ্যামাউন্ট থাকছে শো এর আগে সেটাকে প্রপারলি কালেক্ট করা, ওদের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে টেক রাইডার অনুযায়ী যেগুলো রিকোয়ারমেন্টস থেকে থাকে সেইগুলোকে দেখা, প্লাস হচ্ছে ওদের লজিস্টিক্স, ট্রাভেলস অ্যান্ড অল, হোটেল, সেগুলো ঠিকঠাক মতো থাকছে কিনা সেগুলোকে মেনটেন করা, ফ্লাইটের টিকিট, ওয়েব চেক ইন থেকে শুরু করে তাদের হোটেলের প্রায়োরিটি চেক ইন থেকে শুরু করে সব কিছুই জিনিসপত্রগুলো দেখা যায়। কখনো দেখা যাচ্ছে হয়তো হোটেলের ক্ষেত্রে চেক ইনের টাইম আছে 12টা থেকে, হয়তো ফ্লাইট ল্যান্ড করছে সকালবেলা 8টার সময়, হয়তো সেখান থেকে হোটেলে পৌঁছে যাচ্ছে 10:30টার সময়, যাতে ব্যবস্থা করে যে তাকে দাঁড়িয়ে না থাকতে হয়, সে 10:30টাতেই ঢুকতে পারে, সে প্রি চেক ইনের ব্যাপারগুলো, এই সমস্ত জিনিসপত্র দেখতে হয়।
এছাড়া তুমি যদি দেখো বিভিন্ন যে আর্টিস্টের সঙ্গে ট্রাভেল করা ট্যুরে সেগুলোতে সাউন্ড চেকের ক্ষেত্রে তাদের কি কি লাগছে, টেকনিক্যাল রাইডার অনুযায়ী সবকিছু হয়তো পেলে, বা স্টেজে একটা তো আর্টিস্টের মিনিমাম জল দরকার, হ্যাঁ, কারোর ক্ষেত্রে কিছু ভাবে এনার্জি ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস কিছু দরকার হয়, কারণ ওই সময়টা খুব পরিশ্রমের হয়। ওই সময়টা খুব পরিশ্রম, একটা সাউন্ড চেক ইজ টাইম, যেই টাইমটাতে অনেকটা এফোর্ট দিতে হয়, তাহলে শোটা গিয়ে অনেক ভালো হয়। সেইগুলোকে ঠিকঠাক রাখা যাতে কমফোর্টেবলি সেখানে করতে পারে, একদম এইগুলো দেখা। আর্টিস্টের ক্ষেত্রে যদি বলো যে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকে কিরকম ভাবে সাউন্ড ব্যালেন্স করছে, সেইটা কনসোলে গিয়ে একবার চেক করা, স্টেজের ওপরের সাউন্ড কিরকম আছে সেটা দেখা। তো সেই অনুযায়ী সাউন্ড ইঞ্জিনিয়ার যে আছে তার সাথে কমিউনিকেট করা টকব্যাকে, এই পুরো ব্যাপারটা আমাদের দেখতে হয়। এছাড়া শো স্টার্ট থেকে শুরু করে শো হয়ে যাওয়ার পরে তাকে সেইখান থেকে অনেকে ফ্যানদের সঙ্গে সেলফি তোলা অ্যান্ড অল, তাদেরকে হ্যান্ডেল করে সেখান থেকে আবার বের করে নিয়ে গিয়ে ভেন্যু থেকে বের করে নিয়ে গিয়ে হোটেলে যাওয়া। আর্টিস্টের ক্ষেত্রে কখনো কখনো টেস্টিমোনিয়ালস নেওয়া, ক্লায়েন্টের কেমন লাগলো, সেটা কলেজ হতে পারে, সেটা একটা কর্পোরেট এজেন্সিজ হতে পারে, বা কর্পোরেট ক্লায়েন্ট হতে পারে, কোনো ব্র্যান্ড হতে পারে, এই জিনিসগুলো দেখা। আর্টিস্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই সময় আর্টিস্টের সোশ্যাল মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকালকার দিনে যদি তুমি দেখো কোনো না কোনোভাবে একটা আর্টিস্টের বুকিং থেকে শুরু করে সেই আর্টিস্টের প্রমোশন থেকে শুরু করে অনেকটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে দাঁড়িয়ে আছে। আগেকার দিনে ডিরেক্ট অ্যাক্সেসটা কোনোদিন আর্টিস্টের কাছে অডিয়েন্সের ছিল না, একদম রাইট? তারা হয়তো 2 বছরে 5 বছরে একবার কোনো বড় আর্টিস্টকে দেখতে পেতো সামনে, তারা কোনোদিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেতো না, হয়তো টেলিভিশনে দেখতো। এখন সেই জিনিসটা তাদের রেগুলার লাইফে কি চলছে, তারা কি খেতে পছন্দ করে, কি পড়তে পছন্দ করে, তারা কোথায় যেতে পছন্দ করে, সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা ফলো করছে, অডিয়েন্সরা ফলো করছে। তো তার সোশ্যাল মিডিয়াটা যেন গোছানো থাকে সেটা সবসময় দেখতে হয়। একদম সেই ব্যাপারগুলো ম্যানেজ করা, কোন ফটোটা পোস্ট করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা কন্ট্রোভার্সি তৈরি করতে পারে, সেই জিনিসটাকে অ্যাভয়েড করা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদেরকে দেখতে হয় একজন আর্টিস্ট ম্যানেজার হিসাবে। এবার আরো অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো পডকাস্টে কথা বলতে বলতে বলবো, নাহলে একটা না অনেকটাই বলে যাচ্ছি, হয়তো বড় হয়ে যাবে। আচ্ছা, তুমি সোশ্যাল মিডিয়ার কথাগুলো বললে, সেখানে কি যারা ধরো আমাদের মতন সাধারণ মানুষ যখন একটা কোনো আর্টিস্টকে মেসেজ করছে বা ডিএম করছেন, সেক্ষেত্রে কি আর্টিস্ট দেখতে পারে নাকি তার ম্যানেজাররা দেখছে? বেসিক্যালি এটা ডিপেন্ড করে। অনেক আর্টিস্টের ক্ষেত্রে হয়তো তার পেজ পুরোটাই তার সোশ্যাল মিডিয়া টিম ম্যানেজ করে, অনেক আর্টিস্টের ক্ষেত্রে নিজে করে, আবার অনেক আর্টিস্টের ক্ষেত্রে কি হয় দুজনে মিলে করে। ওকে, আমাদের সময় অনেক সময় এরকম হয়েছে, আর্টিস্ট আমাকে টেক্সট করে বলেছে যে দেখো আমার ফেসবুক পেজে একটা মেসেজ এসছে, মোস্ট প্রবাবলি ওরা একটা কোলাবোরেশন করতে চায় কোনো মিউজিক ভিডিওর জন্য। অনেক সময় এসেছে যে একটা গানের রেকর্ডিং এর জন্য, অনেক সময় এসেছে হয়তো একটা শো এর জন্য। তো কখনো কখনো সেই জিনিসটা আর্টিস্টও আমাদেরকে বলে, মানে সে হয়তো ফ্রি টাইমে দেখেছে যে মেসেজটা এসেছে, নোটিফিকেশন এসেছে, হয়তো মানে সেম টাইমে আমি হয়তো সেই জিনিসটা নোটিস করি। তো ইটস আ ভাইস ভার্সা থিং, বাট এটা খুব কমই হয়। আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া টিম থাকে, তো আমরা কনস্ট্যান্ট ওই জিনিসটা ফলো করি। ওকে, সেটা আর্টিস্টের নিজের ম্যানেজার হোক বা তার জন্য কোনো ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিম থাকুক, তো সেই জিনিসটা থাকে, যেটা আমাদের ক্ষেত্রে আছে। আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট উইংস আছে, সেই উইং অনুযায়ী আমরা কাজ করি। আমাদের ডিফারেন্ট উইং আছে ফর সোশ্যাল মিডিয়া, আমাদের উইং আছে একটা ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, একটা টিম আছে আর্টিস্ট ম্যানেজমেন্টের জন্য, একটা টিম আছে আর্টিস্ট ট্যুরিং এর জন্য, এই যে আর্টিস্টের ট্যুরের ক্ষেত্রে গাইড করার জন্য। তো অনেক রকমই আমাদের ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আছে যারা সারাক্ষণ ধরে তাদের প্রোফাইলগুলো দেখে, তাদের প্রোফাইলগুলো মেনটেন করে, মেসেজ কি আসছে না আসছে সেগুলো চেক করে। কখনো কখনো আর্টিস্ট নিজে দেখে, কখনো তার নিজের পার্সোনাল ম্যানেজার দেখে। তো এইভাবেই চলে ব্যাপারটা। আচ্ছা, তোমাদের ম্যানেজমেন্ট টিমে অনেক ম্যানেজার আছে, অনেক আর্টিস্ট ম্যানেজার আছে, তাদের কাজটা কি থাকে? সারাদিন কি আর্টিস্টের বাড়িতে গিয়ে থাকা, খাওয়া সবকিছু কি এই জিনিসগুলো করে? সেটা ডিপেন্ড করছে আর্টিস্ট টু আর্টিস্ট। ওকে, কিছু ক্ষেত্রে সেই জিনিসটা ডিপেন্ড করে। একজন আর্টিস্ট ম্যানেজারের কাজ হচ্ছে পুরোপুরি যেগুলো আমি বলে গেলাম সেগুলোকে ম্যানেজ করাই। এটা ছাড়াও আরো 2-3টে জিনিস থাকে, যেটা হচ্ছে টোটালি পার্সোনাল রিলেশনের উপর ডিপেন্ড করে থাকে আর্টিস্টের উপরে। ওকে, অনেক সময় কি হয়, আর্টিস্টের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে যায় যে আর্টিস্টের এই প্রফেশনাল কাজের সঙ্গে সঙ্গে অনেক পার্সোনাল কাজেও নিজেদেরকে ইনভলভ করতে হয়। ওকে, তো সেটা বাড়িতে যাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা বা কোথাও ঘুরতে গেলে একসাথে যাওয়া থেকে শুরু করে একটা শো, পুরোটাই ডিপেন্ড করছে যে আর্টিস্টের সঙ্গে তোমার পার্সোনাল রিলেশন কিরকম। অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। যার ভালো সম্পর্ক আর্টিস্টের সাথে, সেই আর্টিস্টের প্রতি তার একটা ফেথ থাকে, তাকে একটা বড় করার ইচ্ছে থাকে। তো সেই জায়গা থেকে তো একটা জায়গা থেকেই থাকে যে অনেকগুলো জিনিস প্যারামিটার থাকে যেটা মেনটেন করতে হয়। ওকে।
আচ্ছা, মার্কেটে এত বড় বড় কোম্পানি আছে আর্টিস্ট ম্যানেজমেন্ট টিমে, সেক্ষেত্রে তোমরা যখন শুরু করেছিলে তখন কি কোনো জায়গায় ভয়টা লাগেনি যে এদের সাথে টক্কর দিতে পারবো কি পারবো না? সত্যি কথা বলতে গেলে এটা একটা ব্যাপার আছে, একটা কোম্পানি চলে দুরকম ভাবে। একটা কোম্পানি শুরু হওয়ার আগে খুব ডিপেন্ড করে যে কোম্পানিটা শুরু কে করছে বা কারা করছে, ওকে। তাদের এক্সপিরিয়েন্স কি আছে, তাদের নেটওয়ার্ক কি আছে, রাইট? তো যখন কেউ শুরু করে একটা প্রিপারেশন থাকে সেইভাবে। আবার কিছু ক্ষেত্রে থাকে মানুষের মধ্যে যে আমি এখন শুরু তো করি, তারপরে দেখা যাবে কি হোক, সেটাই। কি হয় তারপরে সেটা দেখে নেবো। তো এবার এই জায়গায় দাঁড়িয়ে যারা এই কোম্পানিটা স্টার্ট করেছে তারা ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে পূর্ব পরিচিত, তাদের নেটওয়ার্কটা এতটাই বড়, তারা কোনোদিন ভয়টা পায়নি, তারা সেই ভয়টা কোনোদিন পায়নি। ওকে। তো এক্ষেত্রে ব্যাপার নয়, সেটা প্রমাণ আজকে আমরা পাচ্ছি। একটা স্টার্ট আপ হওয়ার পরেও আমরা যে পরিমাণে শোজ করেছি, রেকর্ড ব্রেকিং শোজ করেছি লাস্ট ইয়ারে আমরা 1132টা 1132 লাইভ শোজ আমরা করেছি। এবছর অনেক বেশি করবো তার থেকে। আমরা সেই অনুযায়ী আমাদের একটা কোম্পানি স্টার্ট হয়েছিল 3জন ফাউন্ডার কো ফাউন্ডার অ্যান্ড তার সাথে টোটাল 8জন এমপ্লয়িজ দিয়ে, আজকে উই আর মোর দ্যান 70+। ওকে। একটা কলকাতার কোওয়ার্কিং স্পেসে কাজ স্টার্ট হয়েছিল, সেখান থেকে আজকে আমাদের কলকাতা, মুম্বাই, সুরাট অ্যান্ড আমাদের বাইরেও প্রেজেন্স আছে। তো সেইভাবেই আমরা কাজ করছি, আমাদের বাংলাদেশেও অফিস আছে। ওকে। সেইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এমপ্লয়ি বেড়েছে, প্রত্যেকে প্রচন্ড রকম মানে এই কোম্পানিতে যারা কাজ করছে প্রত্যেকে কিন্তু কোনো রকম ভেরি ওয়েল নোন ইন দ্য ইন্ডাস্ট্রি। এরকম নয় যে আমরা কাউকে নিয়ে আসছি, ভেরি ওয়েল নোন ইন দ্য ইন্ডাস্ট্রি, তাদেরকে সবাই চেনে, ম্যাক্সিমাম লোক চেনে। ওকে। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস কি করছি যে এই ইন্ডাস্ট্রিকে স্ট্রং করার চেষ্টা করছি। তার জন্য আমরা অনেক নতুন ইন্টার্নকে এনে তাদেরকে ট্রেন করা, সিনিয়ররা এখানে অনেক হেল্প করে, অনেক সিনিয়ররা হেল্প করে যে ওই ইন্টার্নকে কিভাবে শেখানো যায় কাজ। এমনও হয়েছে এই কোম্পানিতে ইন্টার্ন হিসাবে এসে তারা এমন ভালো পারফর্ম করেছে যে অনেক সিনিয়র মেম্বারের জায়গায় পৌঁছে গেছে আজকে খুব কম টাইমে। ওকে। তো এই ভয়গুলো আমরা কোনোদিন আগে থেকে পাইনি, তাই সিস্টেমটাকে অর্গানাইজডও করতে পেরেছি, একসাথে মার্কেটে নেমে একটা ভালো জায়গা নিতে পেরেছি। আশা করি আগামী দিনে আরো এগিয়ে যাবো, অ্যান্ড আমরা এই ব্যাপারে খুব কনফিডেন্ট। ওকে। ট্যালেন্টওয়ালা এখন টোটাল কত আর্টিস্টকে ম্যানেজ করছে? ইনক্লুডিং সেলিব্রিটি 60+। 60+? টলিউড, বলিউড সব মিলিয়ে 60+, যেটা আমাদের রস্টারে আছে, যাদের বুকিংস থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের থ্রুই হয়। সেটা যে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি করুক বা ডিরেক্ট ক্লায়েন্ট করুক, যেই করুক, তাদের পুরো ব্যাপারটা, ম্যানেজমেন্টটা, তাদের বুকিং, তাদের ম্যানেজমেন্ট, সমস্ত কিছু আমাদের দেখতে হয়। ওকে। তুমি যেহেতু এই কোম্পানির একজন বিজনেস হেড, তোমার উপর পুরো দায়িত্বটা থাকে কিভাবে কোম্পানি ভবিষ্যতে বিজনেস করবে না করবে। সেক্ষেত্রে যখন শুরু করেছিলে আর এখন রেভিনিউতে কি প্রফিট মার্জিনটা কি বেড়েছে? ডেফিনেটলি অনেকটা বেড়েছে, সেই কারণেই তো এতজনকে নিয়ে একসাথে কাজ করতে পারছি। শুধু প্রফিট বলে নয়, সব থেকে বড় কথা কাজের সংখ্যা বেড়েছে। আমাদের ইন্ডাস্ট্রি শুধুমাত্র প্রফিটে চলে না, অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে, অনেক আর্টিস্ট থাকে, সেই আর্টিস্টরা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের শো করানো দরকার হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রফিটের ব্যাপার দেখি না, কারণ আজকের দিনে কি হয়, অনেক আর্টিস্ট থাকে যাদের শো বাড়াতে গেলে তাদের তো পকেটে টাকাটা আনতে হবে। সেক্ষেত্রে কি হয়, আমরা যদি সবসময় আমাদের প্রফিটের কথা ভাবি, তাদের পকেটে টাকাটা আনতে পারবো না। তো আমরা ওই জন্য পুরো জিনিসটাকে আমরা সবসময় ভাবি যে নাম্বার অফ ওয়ার্ক কত বাড়ছে। একদম। অনেক জায়গায় আছে যেখানে হয়তো আমরা প্রফিট নিয়ে ভাবি না, আর প্রফিট তো অবশ্যই, আমরা চ্যারিটি করছি না, অবশ্যই কাজ করছি, প্রফিটও করছি। অ্যান্ড ডেফিনেটলি একটা 8 জনের টিম যখন 70-এর বেশি একটা টিমে যায়, যেখানে 4টে জায়গায় অফিস থাকতে পারে, all are the like salaried in our company, and ইন্ডাস্ট্রি লেভেলে বেশ ভালোই তারা পায়, সেটাও আমার লুকিয়ে কোনো অসুবিধা নেই। তো এইরকম একটা কোম্পানি চালাতে গেলে তো প্রফিটেবিলিটি অনেকটা বেড়েইছে আগের থেকে, অনেকটাই। ওকে। একটা ধরো বড় আর্টিস্ট রয়েছে, সেখানে কোনো বড় একটা ম্যানেজমেন্ট টিম গেছে তার কাছে ট্যালেন্টওয়ালাও গেছে, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? এরকম হয়নি তা নয়, এরকম হয়েছে, এরকমও হয়েছে অনেক বড় আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি অনেক আর্টিস্টকে ম্যানেজ করতে চেয়েছে, বাট তারা তাদের কাছে নয়, তারা আমাদের কাছেই এখনো আছে। বড় আর ছোটোর ব্যাপারটা না আপেক্ষিক কিছুটা হলেও। কেন বলছি, আজকে যে ছোট কাল সে বড় হতে পারে, একদম। আবার আজকে যে বড় আছে কাল সে ছোট হয়ে যেতে পারে, কারণ কেউ না কেউ সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকে যে ওভারটেক করার, ইটস আ রেস। বাট তোমার যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে, তোমার যদি ইন্টেন্ট ঠিক থাকে,
আর তোমার যদি স্ট্র্যাটেজি থাকে ইউজিং দ্য টেকনোলজি অ্যান্ড অল এভরিথিং, একদম আর সেটা দিয়ে যদি তুমি আর্টিস্টের জন্য একটা প্রপার প্ল্যানিং বানাতে পারো, আর সেটা যদি আর্টিস্ট অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এরা আমার জন্য এই এফর্টটা দিলে আমার অ্যাকচুয়ালি গ্রোথ আছে, তাহলে যত বড়ই আর্টিস্ট না হোক সে কাজ করবে। সেকেন্ড হচ্ছে আর্টিস্টের কমফোর্ট। হয়তো আর্টিস্টের কাছে সব কিছু আছে, শোজ আছে, প্লেব্যাকস আছে, সমস্ত কিছু আছে, বাট সে চায় কমফোর্ট। কমফোর্টটা কিভাবে দিতে পারে? না, একটা খুব এনার্জেটিক টিম যে তার হয়ে কাজ করবে, যাতে তার শোতে কোনো প্রবলেম না হয়, সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু না হয়, যাতে তার ইনকোয়ারি যেগুলো আসছে সেটা নিয়ে মাথা ঘামাতে না হয়, স্টার্টিং ফ্রম দ্য লাইক রেমুনারেশন থেকে শুরু করে টেক রাইডার থেকে শুরু করে যাই হোক না কেন, সেই পুরো ব্যাপারটা যাতে তার ম্যানেজমেন্ট দেখে নিতে পারে, সে যাতে একটু ফ্রি থাকতে পারে, একটু ফোকাস করতে পারে মিউজিকে, কারণ তার তো শো নিয়ে কোনো অসুবিধা নেই, তার তো প্লেব্যাক নিয়ে কোনো অসুবিধা নেই, সে যাতে নিজের ক্রিয়েটিভিটিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই অনেক সময় কি হয়, কোম্পানি হিসেবে যতটাই ছোট হোক বা বড় হোক, যদি তার স্ট্র্যাটেজি প্রপার থাকে, তার টিম যদি প্রপার থাকে, তার প্ল্যানিং যদি প্রপার থাকে, আর যদি আর্টিস্টকে সেই জায়গায় তার ফিউচার প্ল্যান কি আছে বোঝানো যেতে পারে প্রজেকশনে, তাহলে কখনো কখনো অনেক বড় এজেন্সির থেকে অনেক ছোট এজেন্সি এগিয়ে যায়। আর এর উদাহরণ প্রচুর আছে, এরকম অনেক এজেন্সি আছে যারা হয়তো অনেক বড় বড় আর্টিস্টকে ম্যানেজ করে, সংখ্যায় কম করে কিন্তু অনেক বড় বড় আর্টিস্টকে ম্যানেজ করে। ওকে, আছে এরকম। আচ্ছা, আর্টিস্টের পেছনে আমরা একটা নাম শুনি, সেটা হলো পিআর। পিআর টিমের একটা অনেক বড় ভূমিকা থাকে। সেটা দিয়ে একটু ডেসক্রাইব করো আমাদের। পিআর এর ক্ষেত্রে তো অবশ্যই ভূমিকা থাকে আর্টিস্টের ক্ষেত্রে, আর আমার মনে হয় এই ব্যাপারটা ম্যানেজারের উপরে অনেকটাই ডিপেন্ড করে থাকে। তো আর্টিস্টের পিআর করার উপরে বেস করে থাকে যে আর্টিস্ট যে কাজগুলো করছে সেই কাজগুলো কতটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ কিভাবে দেখতে পাবে, সেটা হতে পারে একটা নিউজ পেপারের থ্রু, হতে পারে কোনো হয়তো অনলাইন একটা নিউজ পোর্টাল থেকে কিছু বেরোচ্ছে, সব কিছু এগুলো পিআরের মধ্যে একটা পার্ট। তো আর্টিস্টের ক্রিয়েটিভিটিটাকে সেটাকে তুলে ধরার জন্য তো পিআরের একটা কাজ আছে। বাট অনেক সময় কি হয়, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে পিআর হয়। অনেক সময় ফেক নিউজ ছড়ানো হয় বা হাইপ করার জন্য অনেক কিছু করা হয়, সেগুলো কি ঠিক? সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স একটুখানি কম আছে এই ফেক নিউজের ব্যাপারটা, কারণ আমাদের যেহেতু লাইভ মিউজিক ইন্ডাস্ট্রি, তার সাথে সাথে আমাদের টেলিভিশন অ্যান্ড ফিল্মেরও আর্টিস্টকে আমরা ম্যানেজ করি। লাইভ মিউজিকের ক্ষেত্রে যদি দেখা যায় সেই জিনিসটা হয়তো অতটা এফেক্টিভ হয় না, বা যারা এই জিনিসটা করেন হয়তো কোনো কথা তার বলতে ইচ্ছা করছে, তিনি হয়তো বলেছেন, তিনি হয়তো ভেবে বলেননি সেটা আর্টিস্ট হয়ে যে এটা ইন ফিউচার কি রিয়াকশন আসতে পারে। অনেকের ক্ষেত্রে, বড় আর্টিস্টের ক্ষেত্রে হয়েছে, অনেক ছোট আর্টিস্টের ক্ষেত্রে হয়েছে। বড় আর্টিস্টের গুলো সবার চোখে সামনাসামনি এসে যায়, কারণ তাদের ফলোয়ার্স থেকে শুরু করে তাদের ওপরে যারা একটুখানি ডিপেন্ডেন্ট লোকজন থাকে, ডিপেন্ডেন্ট বলাটা খুব ভুল, আমি বলবো ফলোয়ার্সই, ডিপেন্ডেন্টটা অন্য জায়গায় চলে যাবে, কারণ প্রফেশনাল ডিপেন্ডেন্সি কিছু থেকে থাকে, সেটা আমি পরে হয়তো আসবো। ফলোয়ার্সদের ক্ষেত্রে কিছুটা বেশি চোখে পড়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পিআর এর ক্ষেত্রে এজেন্সির পজিটিভ দিকটাই দেখা খুব দরকার। নেগেটিভ পিআর করা বা ফেক নিউজ ছড়ানো আমার মনে হয় খুব কম এজেন্সি সেটা করেছে। আমরা তো সেই জিনিসটা ফলো করি না। আমরা চাই যে আর্টিস্ট যেটা গাইছে সেটাকে প্রপার জায়গায় পৌঁছে দেওয়া। অনেক আর্টিস্টের বিভিন্ন রকম নিউজ পেপারে ভিডিও, মানে কোনো ভিডিও রিলিজের ক্ষেত্রে, মিউজিক ভিডিও রিলিজ হোক বা কোনো অ্যালবাম রিলিজ হলো বা কোনো হয়তো প্লেব্যাকস হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রমোশন করি। কোনো ট্যুর অ্যানাউন্স হলো, সেই ট্যুরের ক্ষেত্রে কেমন শোটা করেছে সেই ব্যাপারে থাকে, ম্যাগাজিনে যায়, অনেক কিছু হয়, অনেক ইন্টারভিউজ হয়। তো এই ব্যাপারগুলো আমরা করে থাকি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই ফেক নিউজের ব্যাপারটা কোনোদিন আমরা সাপোর্ট করি না। ওকে, কারণ অনেক অনেক আর্টিস্টকে আমরা দেখেছি হয়তো তার ম্যানেজমেন্ট থেকে সেই জিনিসটা কখনো সাজেস্টই করেনি, সে হয়তো নিজে থেকেই করে ফেলেছে, হয়তো ম্যানেজমেন্ট সেটা ড্যামেজ কন্ট্রোল করেছে। একদম। ওকে, ধরো একটা নতুন আর্টিস্ট, আমি কোনো একটা শো এর থেকে বলছি, যে একটা শো এর থেকে উঠেছে কোনো একটা নতুন আর্টিস্ট, সেক্ষেত্রে সে কি কোনো ম্যানেজমেন্ট টিমের কাছে যাবে, নাকি কোনো ম্যানেজমেন্ট টিম তাকে অ্যাপ্রোচ করে? ইটস ভাইস ভার্সা। অনেক রিয়েলিটি শো এর আর্টিস্ট খুব একটা ভাবে আর্টিস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে হয়তো নাও জেনে থাকতে পারে। আবার অনেক আর্টিস্ট থাকে যারা হয়তো জানে, প্রথম থেকেই জানে, তারা হয়তো অনেকদিন লাইভ ইন্ডাস্ট্রিতে আছে, তারা জানে যে কারা কারা শো করায়, কারা কারা অর্গানাইজার, কারা কারা আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সিস, সেই ব্যাপারেও তারা জানে। তো অনেক আর্টিস্ট যাদের হয়তো এই আর্টিস্ট ম্যানেজারদের কাজের ব্যাপারে আইডিয়াস থাকে না, বাট তাকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় একটা ম্যানেজমেন্ট এজেন্সি থেকে, তাহলে হয়তো সে অনেক বড় হতে পারবে। সেরকম অনেক আর্টিস্টের কাছে আমরা নিজেরাই যাই, আমরা কোনোভাবে তো স্পট করলাম
Okay. যে হ্যাঁ এই রিয়েলিটি শো একে আমি স্পট করলাম, একে যদি একটু গাইড করা যেতে পারে, এর নাম্বার অফ শোজ থেকে শুরু করে নিজের গান সমস্ত কিছুই বাড়ার স্কোপ আছে, একটা ক্যারিয়ার গ্রোথ আছে, আমরা স্পট করি, স্পট করে তার সঙ্গে ডিসকাস করি, কথা বলি, ওকে নিয়ে আমাদের কি প্ল্যান আছে সেটা নিয়ে ডিসকাস করি। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে জানি যে আমাদের মতো হয়তো আরো অনেক এজেন্সি ওদের সঙ্গে কথাবার্তা বলছে, একদম একদম। রাইট। আবার অনেকের ক্ষেত্রে এই ধারণাটাই নেই যে একটা আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে গিয়ে আমার কি লাভ হবে, তাদেরকে আমরা এডুকেট করি যেরকম, এইভাবেই কাজ হয়। এবার যারা জানে যারা অলরেডি লাইভ সিনারিওতে আছে অনেকদিন ধরে, তারা তো জানি, তারা নিজেরাই অনেক সময় আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সির কাছে গিয়ে বলে যে আমি চাই, আমার তো এই রিয়েলিটি শো শেষ হয়ে যাচ্ছে, আমি চাই যে তোমরা আমার একটু ম্যানেজমেন্টটা দেখো যাতে আমার ফিউচার স্কোপটা আরো বেটার হয়। অনেক সময় আর্টিস্টরাও আসে আমাদের কাছে, মেল আসে আমাদের কাছে, হোয়াটসঅ্যাপ আসে, আমাদের ট্যালেন্ট ওয়ালার পেজে মেসেজ আসে, আমাদের ক্ষেত্রে কখনো কখনো ডিরেক্টলি অনেকেই অফিসে এসে কথাবার্তা বলে, কল করে অফিসে এসে মিটিং করে যায়। তো ডিপেন্ড করছে পুরোপুরি, কখনো কখনো আমরাও আর্টিস্টের সঙ্গে কানেক্ট করি, কখনো কখনো আর্টিস্টও আমাদের কাছে আসে। ওকে, যেহেতু তোমরা আর্টিস্টদেরকে ম্যানেজ করো, তোমরা সব কিছু দেখো একটা আর্টিস্টের, সেক্ষেত্রে একটা আর্টিস্টের সাথে একটা ম্যানেজমেন্ট কোম্পানির সব ধরনের সম্পর্ক থাকে। এবার যে টাকা পয়সার লেনদেনটা হয়, এটা কেমন ভাবে হয়? এটা না অ্যাকচুয়ালি কোনো ফিক্সড নিয়ম নেই। ওকে, এটা কোনো ফিক্সড নিয়ম নেই, ডিপেন্ড করছে আর্টিস্টের ওপরে, আমি কিভাবে কাজ করব তার উপরে। আমার যদি মনে হয় যে একটা আর্টিস্টের ক্ষেত্রে আমি এখন থেকে যদি পুশ দিই, সে যদি ইন ফিউচার অনেক বড় জায়গায় যেতে পারে, বাট তার হয়তো ক্ষমতা নেই এই মুহূর্তে নিজের কন্টেন্টে ইনভেস্ট করা বা কোনো একটা জায়গায় নিজেকে তৈরি করা, সমস্ত কিছুতে আমরা চেষ্টা করি সেখানে হেল্প করতে। কারণ আমরা যদি আজকে সেই আর্টিস্টকে বিল্ড করতে পারি, ইন ফিউচার অবভিয়াসলি তার ক্ষেত্রে যে মনিটারি ট্রানজাকশন হবে তার একটা পার্ট তো অবশ্যই আমরা পাবো। ওকে। আবার কিছু কিছু আর্টিস্টের সঙ্গে থাকে যে মানে কোনো ফিক্সড আমরা রাখি না, আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে। তো কথার কথা, ধরো একটা আর্টিস্টের কোনো শোতে হচ্ছে যে 1 লাখ টাকা সে চার্জ করছে, সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা কেমন থাকে? ওই বলছি তো ডিপেন্ড করে, মানে আমার নিজের আর্টিস্টের ক্ষেত্রে রস্টারে যে কটা আর্টিস্ট আছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম ডিলে আছে, মানে এটা এরকম কোনো ফিক্সড নেই, দেয়ার ইজ এ নো ফিক্সড রুল। একটা পার্সেন্টেজ সবসময় আমাদের থাকে, যেই পার্সেন্টেজটা আমরা কখনো আর্টিস্টের থেকে নিই, কখনো ক্লায়েন্টের থেকে নিই। ওকে, হয়তো কেউ কখনো শো করাচ্ছে, কখনো আমরা দেখছি যে আর্টিস্টের থেকে আমরা সেটা নেবো না, কখনো ক্লায়েন্টের থেকে নিই, কখনো আমরা দেখছি যে না এটা আর্টিস্ট নিজে দিতে পারবে বা তার কাছ থেকে আমার নেওয়া দরকার, আমি আর্টিস্টের কাছ থেকে, ডিপেন্ড করে। ওকে। আচ্ছা, ট্যালেন্টওয়ালার কতদিনের জার্নি হচ্ছে এখন? মোর দ্যান 2.5 বছর ক্রস করে গেছে। তোমার কতদিনের এক্সপিরিয়েন্স? আমি তো 2017 সাল থেকে কাজ করছি। ট্যালেন্টওয়ালার প্রথমের সময় আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম না, বাট আমি ডিরেক্টলি ইনভলভ আছি লাস্ট 1 বছরের বেশি, 1.5 বছরের বেশি হয়ে গেছে, স্টার্টিং ফ্রম ফেব্রুয়ারি 2023। ওকে, যেহেতু তুমি এতদিন ধরে একটা ম্যানেজমেন্ট টিমের সাথে কাজ করছো, সেক্ষেত্রে তোমাদের সবকিছু অনলাইনে হচ্ছে। এখনকার টাইমে দাঁড়িয়ে এআইটাকে তোমরা কতটা বেশি গুরুত্ব দিচ্ছ? মিউজিকের ক্ষেত্রে যদি দেখা যায় এআই অনেক রকমই আমরা দেখছি, ফেসবুকে যে একই রকম গান সেটা হয়তো হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছে, সেই গানটা অরিজিৎ সিং এর গলায় কিরকম লাগবে, সেই গানটা সোনু নিগমের গলায় কিরকম লাগবে, এআর রহমানের গলায় কিরকম লাগবে, সব রকম ভাবেই আসছে। তো এটা একটা টেকনোলজিটাকে আমরা ভালো দিকেও ইউজ করতে পারি, আমরা খারাপ দিকেও ইউজ করতে পারি। এখন ডিপেন্ড করছে এআইটা খুব নতুন আমাদের কাছে, একদম, সেই এআইটাকে আমরা ভালো দিকে ইউজ করব না খারাপ দিকে, রাইট। তো এইটা এখনো পর্যন্ত বলার সময় আসেনি যে এটা কিভাবে কতটা ভালো দিকে বা খারাপ দিকে যাবে। এখনো পর্যন্ত যেটা দেখা যায়, এআই যদি আমরা প্রপার ইউজ করতে পারি, মিউজিকের ক্ষেত্রে টেকনোলজিক্যালি অনেকটা উন্নতি করতে পারবো সব দিক দিয়ে। ওকে, সেটা হয়তো একটা লাইভ শো এর ক্ষেত্রে স্টেজের মধ্যে বিভিন্ন রকম ভিজুয়ালস থেকে স্টার্ট করে সেটা হয়তো ওভারঅল গেট আপ, ওভারঅল থিম, সবকিছুর ক্ষেত্রে আমরা কিছু না কিছু করতে পারবো। একটা মিউজিক ভিডিওতেও যদি আমরা এআই ইউজ করতে পারি, অনেক কিছু করা যেতে পারে, যেটা হয়তো একটা মানুষের পক্ষে সামনে দাঁড়িয়ে করা পসিবল নয়, সেটা হয়তো এআই দিয়ে করতে পারি। এবার এটা ভালো খারাপ দিক মিশিয়ে তো আছেই, সেটা আরো কিছুটা সময় যতক্ষণ না যাচ্ছে, এখনই জাজ করা ইজ ডিফিকাল্ট, বোঝাটা এখন অব্দি সম্ভব হয়ে ওঠে। হয়তো অনেকে বুঝছেছে, আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে এখনো বুঝে উঠতে পারিনি। আমার মনে হয় আমার আরেকটু টাইম লাগবে যে এআই এর ব্যাপারে এখানে একটু বুঝতে। ওকে, তোমাদের বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা কতটা বেশি ম্যাটার করে?
আমাদের বিজনেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আর্টিস্টের মার্কেটিংটা যত ভালোভাবে আমরা করতে পারবো আমাদের বিজনেস বাড়বে। তত বেশি আর্টিস্ট আমাদের নিজের মার্কেটিং করতে লাগবে না, আর্টিস্টের মার্কেটিং যদি ঠিকঠাক করি আমার নিজেদের আর্টিস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং বাড়বে। ওকে, আমাদের নিজেদের মার্কেটিং করতে লাগে না। ওকে, আমার যদি আর্টিস্টের কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো না কোনোভাবে তার ম্যানেজমেন্ট এজেন্সির নাম আসে, কখনো আসে কখনো আসে না, হয়তো কোনো না কোনোভাবে আমাদের কোনো আর্টিস্টের আমরা আর্টিস্টকে হয়তো একটা বেটার জায়গায় পৌঁছে দিতে পেরেছি, ডেফিনেটলি সেই আর্টিস্টই আমাদের নাম নেয়। আমাদেরকে নতুন করে নিজেদের মার্কেটিং করতে হয় না, মানুষজন তার মুখ থেকে আমাদের নাম শোনে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ক্লায়েন্ট আমাদের নাম নেয়, ক্লায়েন্টই হয়তো কোনো একটা জায়গাতে কোনো একটা বড় ফেস্টিভ্যালস হয়েছে, ক্লায়েন্ট নিজেই সেখানে বলে দেয় যে এরকম ভাবে আমাদের পুরো ব্যাপারটা ম্যানেজ করেছে ট্যালেন্ট ফলা। তো এমনি একটা হয়। আর এটা ছাড়া তো ফেসবুক থেকে আমাদের রেগুলার পোস্টের আপডেট যায়, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব জায়গাতেই যায়। আমরা নিজেদের কাজগুলো নিজেরাই প্রমোট করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন সফটওয়্যারস আছে, সেই সফটওয়্যারসগুলো ইউজ করে আমাদের যারা থাউজেন্ডস অফ ক্লায়েন্টস, আমাদের প্রচুর যাদের যাদের ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা রেগুলার বেসিসে পৌঁছে দিই বা জানিয়ে দিই যে আমাদের কি কি কাজ হচ্ছে। তো সেই কাজের থেকেও আমরা অনেক সময় এনকোয়ারি পাই আর্টিস্টের ক্ষেত্রে। হয়তো স্পেসিফিক কোনো আর্টিস্টের এনকোয়ারি না পেলেও এরকম অনেক এনকোয়ারি থাকে যে আমার এই টাইপের একটা আর্টিস্ট দরকার, কোন আর্টিস্টটা দিলে বেটার হয়। তখন আমরা দেখি যে ওই ক্লায়েন্টের জন্য কোন আর্টিস্টটা আমার রস্টারের মধ্যে ফিট করবে, তখন তাকে আমরা প্লেস করি। কখনো কখনো এরকম এনকোয়ারি আছে যেটা আর্টিস্ট সেন্ট্রিক, একটা ফোন করে বললো যে এই আর্টিস্টটাকে আমি আমার এইখানে শো করাতে চাইছি, কত টাকা খরচা আছে। আবার হয়তো কখনো কখনো কল আসে যে আমার এত টাকা বাজেট আছে, কোন আর্টিস্টটা দিলে ভালো হয়। তো এইরকম ভাবে আমাদের কথা হয়, এইভাবেই আমাদের কাজ হয়। তো মার্কেটিংটা আমরা বলতে পারো যে নর্মালি এইভাবেই করে থাকি। তার জন্য কিছু এনকোয়ারি জেনারেট হয়, কিছু আর্টিস্টের শো বাড়ে, অনেক সময় আর্টিস্টের মার্কেটিং করার জন্য তার শো বাড়ে। তো আমরা আর্টিস্টের মার্কেটিংটা বেশি ফোকাস করি। যেই শো গুলো তোমরা করছো এগুলো কিভাবে অর্গানাইজ হয়? সেটা কর্পোরেটও হতে পারে এবং ওপেন এয়ারও হতে পারে। অনেক রকমের শো হয় আমাদের। যদি দেখা যায়, আমরা যদি আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সি হিসাবে দেখি, আমাদের আর্টিস্টরা, কিছু আর্টিস্ট আছে যারা ভার্সেটাইল, তারা কর্পোরেট শো এর জন্য পারফেক্ট থাকে, তারা ওয়েডিংসের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ফেস্টিভ্যালসের জন্য ঠিকঠাক, আর হয়তো কোনো কলেজ ইভেন্টের জন্য ঠিকঠাক থাকে, ওকে, পাবলিকের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ। কিছু আর্টিস্ট থাকে যারা হয়তো কিছুটা স্পেসিফিক, যে ওয়েডিংটা করতে চায় না। কিছু আর্টিস্ট থাকে যারা হয়তো কর্পোরেট করতে চায় কিন্তু ওয়েডিংটা অ্যাভয়েড করে। কিছু আর্টিস্ট কর্পোরেট ওয়েডিং দুটোই অ্যাভয়েড করার চেষ্টা করে, তারা হয়তো প্রেফার করে যেখানে একটু ওপেন অডিয়েন্স থাকবে, যেখানে একটু কলেজ ক্রাউড থাকবে, রাইট, সেই ধরনের ইভেন্টে তারা কাজ করতে চায়। এবার এখানে অর্গানাইজ করার ব্যাপারটা যেটা থাকে দু রকম ভাবে হয়। কিছু কাজ থাকে, কিছু ইভেন্ট থাকে যেটা আমরা এন্ড টু এন্ড অর্গানাইজ করি। কিছু ইভেন্ট থাকে যেখানে হয়তো প্রোডাকশন সেট আপ কেউ না কেউ করছে, তারা হয়তো আর্টিস্ট কিউরেশনটা আমাদের থেকে করে। তো সেখানে আমাদের যে কাজ হয় শুধু আর্টিস্ট কিউরেশনের ব্যাপারটাই আমরা দেখলাম। তার ক্ষেত্রে সাউন্ড চেক অ্যান্ড অল, যেগুলো প্রথমে বলেছিলাম, ট্রাভেল, অ্যাকোমোডেশন, তাদের কোন টাইমে সাউন্ড চেক হচ্ছে, কতক্ষণ ডিউরেশন থাকছে, এই সমস্ত কিছুই দেখা থাকে। বাট যদি একটা এন্টায়ার একটা হয়তো কনসার্ট করছি বা কিছু করছি, সেখানে সেপারেট থিং। সেখানে কি হয়ে যায়, স্টার্টিং ফ্রম প্রমোশনস, মার্কেটিং, টিকিটিং, টিকিট সেল করার স্ট্র্যাটেজি, আর্টিস্ট লাইন আপ ফিক্স করা, তাদের ক্ষেত্রে হয়তো একটা বড় যদি লাইন আপ থাকে 4-5 জন আর্টিস্টের, তাদের স্লট ঠিক করা, সেইটা অন টাইম যাচ্ছে কিনা সেটাকে ম্যানেজ করা, আর্টিস্টদের ক্ষেত্রে প্রপার হসপিটালিটি যেটা পুরো মেনটেন করার ব্যাপারটা, সেইটা মানে প্রত্যেকে ঠিকঠাক মতো গ্রিন রুম পাচ্ছে কিনা, প্রত্যেকে ঠিকঠাক মতো ভ্যানিটি ভ্যান পাচ্ছে কিনা, তারা জলটা, চাটা বা তাদের বেসিক স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা, এগুলো দেখা থেকে শুরু করে তাদের টাইম স্লট অনুযায়ী পুরো জিনিসটাকে মেনটেন করা, প্রত্যেকটা আর্টিস্টকে রেডি করা, রাইট, তাদের সঙ্গে কমিউনিকেশন রাখা, যে একটা প্রপার ওয়াকি টকি নিয়ে আমাদের তখন কাজকর্ম চলতে থাকে। প্রোডাকশন সেট আপ হয়তো 1-2 দিন আগে থেকে স্টার্ট হয়ে যায়। স্টেজ, সাউন্ড, লাইট, প্রত্যেকের টেক রাইডার ম্যানেজ করা, মেনটেন করা, মাল্টিপল টাইপের রিকোয়ারমেন্ট থাকে টেকনিক্যাল, সেই মাল্টিপল টাইপ অফ রিকোয়ারমেন্টটাকে কিভাবে আমরা একটা জায়গায় আনতে পারি, সেই সমস্ত জিনিস নিয়ে দেখতে হয় আর কি। তো এটা একটা বড় কাজ হলে একটা টিম হিসাবে কাজ করতে হয়, যেটা আর্টিস্টের ক্ষেত্রে যদি শুধু হয় সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে বা একজন দুজনে করা পসিবল হয়। ওকে, হ্যাঁ, রিসেন্টলি আমরা দিলজিৎ দোসাঞ্জকে দেখেছি যে বলতে তার একটা শোতে শোয়ের টিকিটের যে প্রাইস উঠেছিল তার থেকে বেশি খরচা হয়ে গেছিল তার শোয়ের ডেকোরেশন করতে এবং অর্গানাইজ করতে শোটাকে। এরকম কোনো সময় তোমাদের সাথে ঘটেছে? আমাদের সাথে আর্টিস্টের পেছনে আমাদের সাথে ঘটেনি ফরচুনেটলি,
বাট এই ইন্ডাস্ট্রিতে এরকম হয়, এটা কমন, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, হয় এটা। এটা কেন কেন হয়? করতে হয় বলতে, যখন কেউ কোনো কনসার্ট করতে যায় সবসময় তাদের মাথায় থাকে না যে কত টাকা উঠতে পারে বা কত টাকা উঠতে পারে না। কিছু কিছু সময় এক্সপেকটেশন অনুযায়ী তারা যেটা ভেবে কাজটা করে হয়তো সেটা হয় না, সবসময় তাদের হাতে থাকে না। কখনো কখনো মার্কেটিং এর ক্ষেত্রে কোনো খামতি রয়ে যায়, কখনো হয়তো টিকিটের প্রাইস বেশি হয়ে যায়, কখনো হয়তো দেখা যায় যে লোকেশনটা চুজ করেছে সেই লোকেশনটার জন্য হয়তো ওই আর্টিস্টটা ওই লাইন আপটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? কখনো কখনো দেখা যায় হয়তো ওয়েদার, সেই যে টাইমে করেছে সেই ওয়েদারটা ঠিকঠাক যায় না। অনেক সময় হয়তো দেখা যেতে পারে যে যেই আর্টিস্টকে নিয়ে হয়তো কাজটা করছে, সেই আর্টিস্ট বা যে আর্টিস্টদেরকে নিয়ে কাজ করছে তাদের প্রপার কোনো প্রমোশনের প্রপার এজেন্ডা থাকে না, হয়তো কনসার্টটাকে নিয়ে প্রমোশন করায়, সেই আর্টিস্টকে দিয়ে প্রমোট করানো যাতে তার ফ্যান গ্রুপ যারা আছে তারা সেটাকে অ্যাটেন্ড করতে পারে বা তারা ছড়িয়ে দেয়, বিভিন্ন ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনস হয়, রাইট? সেই ধরনের কাজগুলো হয়তো অনেক সময় কোনো না কোনোভাবে ঘাটতি থেকে যায়, তাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো লস হয়। এবার সেটা আমি জানি না যে দিলজিৎ দোসাঞ্জের ক্ষেত্রে কি হয়েছে, বিকজ আমি অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটায় আমার আইডিয়া নেই, কারণ আমি তোমার কাছে শুনলাম, আমি বাকি ওভারঅল অনেকের ক্ষেত্রে বললাম, ওনার ক্ষেত্রে কি প্রবলেম হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই। ওকে, যেহেতু তোমরা আর্টিস্টদের ম্যানেজ করছো, সারা দিন সকাল থেকে রাত, কোনো সময় সারা রাতও কাজ করতে হচ্ছে, নিজের পার্সোনাল লাইফকে এবং প্রফেশনাল লাইফকে কিভাবে ম্যানেজ করো? ডিফিকাল্ট কোয়েশ্চেন। মেন ব্যাপারটা যেটা হয়, প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রেই এটা একটা চ্যালেঞ্জ হয়, শুধুমাত্র আমাদের কাজ বলে নয়। এখন যেরকম ভাবে যে স্পিডে আমাদের এই দুনিয়াটা এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো না কোনো কাজের ক্ষেত্রে প্রেশার থাকেই। একদম। কেউ হয়তো সকালবেলা 10টা-5টার কাজের মধ্যে পুরো প্রেশারটা নিয়ে বাকি টাইমটা হয়তো ফ্যামিলিকে দেয়, কেউ হয়তো 24 ঘন্টায় কাজের মধ্যে ইনভলভ থাকে, কেউ হয়তো নিজের প্রচন্ড প্রেশারের কাজটাও ফ্যামিলির সঙ্গে ব্যালেন্স করেই করে ফেলে। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির ওপরে। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমাকে হয়তো কিছু ক্ষেত্রে আমি ব্যালেন্স করতে পারি, কিছু ক্ষেত্রে হয়তো পারি না। ওকে, এটা হয়, কিছু কিছু সময় হয় আমার। আমি যদি একদম প্রাইম টাইম, যেটা আমাদের ক্ষেত্রে হয়তো ফরচুনেটলি প্রাইম টাইম, কেন কথাটা বলছি, আমাদের এরকম হয় না যে অফ সিজন। আমি অন্য কোম্পানির ক্ষেত্রে কি হয় আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রে আমার খুব মনে হয় যে অফ সিজন বলে খুব একটা কিছু হয় না, কারণ আমাদের শো ফ্লো যদি দেখতে থাকো, কোনো না কোনো ভাবে আমাদের প্রত্যেকটা মান্থ ওয়াইজ শো চলতে থাকে। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই টাইমটায় শো এর নাম্বারসটা অনেকটা বেড়ে যায়। ওকে, সেটা পুজো, দিওয়ালি, নিউ ইয়ার, তারপরে এই বিভিন্ন শীতকালের দিকে যে বিভিন্ন ফেস্টিভ্যালস গুলো হয়, সব মিলিয়ে সেই টাইমটা আমাদের একটুখানি হেক্টিক হয়। আজকে তুমি বলো, তোমার পুরো ফ্যামিলি বা বাঙালিদের সব থেকে বড় দুর্গাপুজো, সবাই ওয়েট করে থাকে, আমরা যারা বাড়িতে থাকি না, মানে বাবা মায়ের সঙ্গে থাকতে পারি না, ফ্যামিলির সাথে থাকতে পারি না, আমাদেরকে যাদেরকে কাজের জন্য বাইরে বাইরে থাকতে হয়, তারা এক্সপেক্ট করে যে পুজোর সময়টা তাদের বাড়ির ছেলে একটু বাড়ি ফিরবে, যারা বন্ধুরা দেশে বিদেশে আছে তারাও সমস্ত জায়গায় আসে। কিন্তু আমাদের কাছে সেই স্কোপটা থাকে না, কারণ আমাদের এই যে পুজোটা, হয়তো অন্য কারোর পুজোর ক্ষেত্রে এই আর্টিস্টদেরকে নিয়ে আমাদের ট্রাভেল করতে হয় দিল্লি, বোম্বে, কখনো হয়তো ব্যাঙ্গালোর, কখনো হয়তো দেশের বাইরে, অন্য কোনো মানুষদের খুশি করতে, তোমাদের সেটাকে ডেফিনেটলি। আর এটাই আর্টিস্টের কাজ। এবার সারা বছর আমি আর্টিস্টের সঙ্গে থাকলাম, সারা বছর আর্টিস্টের সাথে কাজ করলাম, যেখানে আর্টিস্টের সঙ্গে সেই সম্পর্ক, আমার আর্টিস্ট যেখানে যাচ্ছে সেখানে আমি আমার ফ্যামিলির সাথে এনজয় করব, এতটাও হয়তো এই ইন্ডাস্ট্রিটা স্বার্থপর হয়নি। ওকে, এখনো পর্যন্ত হয়নি। তো আমার আই এম ভেরি হ্যাপি উইথ মাই টিমমেটস অ্যান্ড অল, তারা এখনো পর্যন্ত এই পুজোটায় হয়তো বাড়িতে অনেকটাই অ্যাডজাস্ট করে বাইরে যায়, হয়তো তাদেরকেও বাড়িতে ওই এক্সপেকটেশনটার বাইরে গিয়ে অনেক কিছু বুঝিয়েই আসতে হয়, কনভিন্স করে আসতে হয়, আমাকেও করতে হয়। বাট স্টিল আই এম ভেরি মাচ হ্যাপি যে এখনো পর্যন্ত এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা খুব ভেতর থেকেই কাজটা করি। ওকে, হ্যাঁ, সেই কারণেই হয়তো বাড়ির লোককে কনভিন্স করতে পারি, মানে যেরকম ভাবে কনভিন্স দেখেছো হয়তো 3 ইডিয়টসে, হ্যাঁ, প্রত্যেকের বাবা মাকে করে দেয়। অ্যাকচুয়ালি প্রত্যেকের বাবা মায়ের ক্ষেত্রে মানে আমি বলছি না, আমি মিস্টার কুরেসিকে বলছি, যেখানে কনভিন্স করে ফটোগ্রাফার হওয়ার জন্য। একদম দ্যাট সিন আমাদের প্রত্যেকের লাইফে এই সিনটা হয়। সেটা কখনো বাড়িতে বাবা মায়ের সঙ্গে হয়, কখনো বন্ধুদের সাথে হয়, কখনো হয়তো কারো ওয়াইফ, মানে যার ওয়াইফ আছে তার সাথে, যার গার্লফ্রেন্ড আছে তার সাথে, সবাইকে এই জায়গাটা একটুখানি কনভিন্স করতে হয়।
এবার কি হয়, আমাদের বাড়ির লোক এই জিনিসটা আস্তে 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 ইউজ টু হয়ে গেছে, কারণ আমরা অনেকদিন ধরে এই কাজটা করছি অ্যান্ড তারাও খুব হ্যাপিলি আমাদেরকে এই ব্যাপারটাতে সাপোর্ট করে। প্রবলেম হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয় যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসছে বা যাদের হয়তো ভেরি মানে রিসেন্টলি তাদের এই ব্যাপারটাতে হয়তো কোনো রকম ভাবে কিছু অ্যাডিশন হয়েছে। অনেকে ফ্যামিলিতে কিছু কিছু ক্ষেত্রে অসুস্থ থাকে মানুষজন, কিছু কিছু ক্ষেত্রে নিউবর্ন বেবি থাকে, তো তাদেরকে তো এই জিনিসটা ম্যানেজ করতে হয়। আর আমাদের এখানে একটা সুবিধা কি হয়, আমাদের এই ওয়ার্ক এনভায়রনমেন্টটা এমন যে সবাই এমন বন্ধুর মতো কাজ করে। সেখানে কি হয়, কারোর যদি বাড়িতে এরকম কোনো রকম এমার্জেন্সি বা কিছু থাকে বা বাড়িতে কোনো রকম দায়িত্ব থেকে থাকে, সেটা পুজো হোক বা নর্মাল টাইমে হোক বা কোনো দায়িত্ব কোনো হয়তো এমার্জেন্সি মেডিকেল কিছু, সেটা কেউ না কেউ তার কাজটা করে দেয়, নিজে ডবল খেটে হলেও করে দেয়। তো আমরা এইটা একটা জায়গা পাই, হয়তো সুখের সময় বাড়িতে না থাকলেও দুঃখের সময় আমরা আমাদের বাড়িতে সময় দিতে পারি, কারণ আমাদের কাছে সেই কলিগরা আছে যারা আমাদের ওই টাইমে হেল্পটা করে। আর এই ব্যাপারে কিন্তু আর্টিস্টদের একটা কথা বলতে পারি, হয়তো শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক হয় না, এমনও হয়েছে আমাদের বিভিন্ন রকম বিপদে এই আর্টিস্টটাও পর্যন্ত সবার আগে চলে এসছে, যে কোনো জায়গাতে, যে কোনো রকম টাফ সিচুয়েশনে। তো এইভাবে আর্টিস্টটাও ফ্যামিলি হয়ে গেছে। তো এইভাবে আমরা ফ্যামিলি, পার্সোনাল লাইফ হোক বা সবকিছুকেই ম্যানেজ করি। আরো দুটো তিনটে জিনিস আমি জাস্ট বলতে চাই। আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ যেরকম আছে, অফিসের পরেও একটা জার্নি আছে। আমাদের পার্সোনাল লাইফটা কেন হ্যাম্পার হয় না বলছি, আমাদের বললাম যেহেতু এখানে যে আমাদের সার্কেলটা আছে না, এটা এতটাই নিজেদের মধ্যে বন্ধুত্ব আছে যে আমরা কোনোদিন আমাদের নিজেদেরকে কলিগ হিসাবে দেখি না। ওকে। কারণ আমরা হয়তো একটা হঠাৎ করে মনে হলো যে দুদিনের জন্য আমরা ট্রিপে যাবো, আমরা অফিসের যারা যারা একসাথে আছি আমরাই ট্রিপে চলে যাচ্ছি, আমরাই বন্ধুদের মতো এনজয় করছি, আমরাই হয়তো কখনো কখনো মনে হলো উইকেন্ডে একটু পার্টি করবো, আমরাই পেরিয়ে যাচ্ছি পার্টি করতে, কোনো অসুবিধা হয় না। আর সেই জায়গায় এরকমও হয়েছে যে আমার কমন ফ্রেন্ড, আমার কলিগ সবাই একসাথে মিলেমিশে হয়তো বাইরে কোথাও গেছি, ঘুরতে গেছি, তাই কারোর হয়তো কোনো অকেশনে একসঙ্গে অ্যাটেন্ড করেছি, হয়তো ফ্যামিলি, আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাকিরাও নিজের ফ্যামিলি নিয়ে আসছে, হয়তো অনেক শোতেও আমরা হয়তো নিজেদের কাজ করছি, আমরা ফ্যামিলি হয়তো সেখানে শো দেখতে গেছে অ্যাজ অ্যান অডিয়েন্স। একদম। তো আর খুব একটা অসুবিধা আমাদের হয় না। ওকে, হচ্ছে ব্যাপার। লাইফে এমন কিছু ঘটেছে যেটা অবাস্তব? কিরকম? মানে যেটা ভাবা যায় না, যেটা না হওয়ার সেটাও হয়ে গেছে। সেই রকম তো অনেক কিছুই হয়েছে। এবার যেটা হওয়ার নয় সেটা হয়ে অনেক সময় ভালো হয়েছে, অনেক সময় খারাপ হয়েছে। আমার ভালো এরকম অনেক কিছুই মনে আছে। একটা যদি আমাদের সাথে শেয়ার করো। যেমন আমার এই ইন্ডাস্ট্রিতে আসার সেটার পেছনে একটা খারাপ কারণ, সেটা হঠাৎ করে ভালো হয়ে গেছে। কিভাবে? সেটা হয়েছিল এরকমই, যখন আমি কলেজে পড়তাম আমার দুজনের সঙ্গে পরিচয় ছিল। তো সেই দুজনের সঙ্গে আমার প্রথম ফ্রিল্যান্স হিসাবে ইভেন্টের কাজ করা শুরু। ইভেন্টের কাজ করা শুরুর ক্ষেত্রে এখানেও একটা জায়গা আছে, আমি নিজে যেহেতু মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো আমি নিজে গিটার বাজাই, নিজে গান করি, কিছু কিছু ক্ষেত্রে কম্পোজ করি। তো সেটা আমার স্কুল লাইফ থেকে আমি করে আসছি। তখন একটা সময় ছিল এই ইন্ডাস্ট্রিতে ইভেন্ট ম্যানেজার বা আর্টিস্ট ম্যানেজার হিসেবে আসার আগে আমি নিজেই গান বাজনা করতাম, নিজের ব্যান্ড নিয়ে সমস্ত কিছু করে আমি লাইভ শো করেছি। তো সেই সময় দুজন আমাকে একটা ঠকায়, মানে তারা আমাকে চিট করে, একটা বিজনেস পার্সপেক্টিভেই তারা আমাকে চিট করে। সেই দিন মনে হয়েছিল যে, তারা একটা কথা বলেও ছিল যে ভাই তুই এখনো তো কলেজে পড়ছিস, তুই বাইরের এই কাজটা করতে গেছিস, তোর দ্বারা হবে না, সেই জন্য আমি করেছি। বাট সেখানে আমার একটা বিষয়ের জন্য ফেস লস হয়েছিল। তখন আমাকে বলেছিল যে তুই বুঝবি না, আমরা ইভেন্ট ম্যানেজার, আমরা এগুলো বুঝি। সেদিনকে তাকে বলেছিলাম কোনো একদিন তোমার থেকে বড় ইভেন্ট ম্যানেজার হয়ে দেখাবো। সেই থেকে জিনিসটা শুরু হয়। আমি জানি না, মানে যাদের ব্যাপারে কথাটা বলছি তাদেরকে এখন আমি খুব ভালো করেই চিনি, তাদের সঙ্গে পরিচয় আছে, কিন্তু দুঃখের বিষয় কি সুখের বিষয় জানি না, তারা ইভেন্ট ইন্ডাস্ট্রিতেই নেই। ওকে। তারা এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ না করতে পেরে যেতে জব করে। তারা এখন ফোন করে, মেসেজ করে? হ্যাঁ, কথাবার্তা হয়। ইভেন এই যে কথাটা বলছি, আমি নাম নিচ্ছি না অন্য কারণে, তাদের সঙ্গে কথাবার্তা, তাদেরকে আমি এখনো এটা শোনাই, তারা নিজেরা গর্ব করে বলে সেদিনকে এটা করেছিলাম বলে আজকে তুই এই জায়গায় পৌঁছেছিস। তো এইটাও আছে। ওকে। আচ্ছা, এত কিছু লাইফে ঘটেছে, সেক্ষেত্রে ভগবানে বিশ্বাস করো? কিছুটা ডাইসি, সত্যি কথা বলতে গেলে
মানে আমি ভগবানে বিশ্বাস না করলেও কোনো একটা পাওয়ারে বিশ্বাস করি। ওকে, এবার সেটা ভগবানে না বিশ্বাস করলেও কথাটা ভুল, আমি একটা পাওয়ারে বিশ্বাস করি, যেটা হয়তো কোনো সময় আমি যখন কোনোভাবে ডাউন, আমাকে একটা চার্জ আপ করে কোনো না কোনোভাবে। সেটা অনেক সময় আমি নিজে আয়নার সামনে গিয়েও নিজেকে চার্জ আপ করতে পারি। কখনো কখনো হয়তো কিছুই না, একটা একটা 1 মিনিট চুপ করে হয়তো কিছু একটা ভেবে নিজেকে চার্জ আপ করতে পারি। আমার মনে হয় সেই চার্জ আপটা যখন আমি হই, কেউ না কেউ আমাকে সেই জায়গা থেকে একটা সাপোর্ট দেয়। ওকে, সেটা হতে পারে ভগবান, সেটা হতে পারে হয়তো আমার ওয়েল উইশার কেউ, সে হয়তো বেঁচে থাকতে পারে, বেঁচে নাও থাকতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ আমি এই জিনিসটা নিয়ে খুব একটা আমার ক্লিয়ার আইডিয়া নয়, কারণ আমি ভগবানকে কোনোদিন দেখিও নি, আমি ওইভাবে ফিল করিনি। বাট কিছু একটা শক্তি আমাকে কিন্তু কোনো না কোনোভাবে খারাপ টাইমে সাপোর্ট করেছে। আর আমার ওই জন্য আমি আরেকটা জিনিস দেখেছি, আমার কোনো খারাপ হয়নি। স্পেসিফিক্যালি আমি পুজো করি না, পুজো এনজয় করি। আমি ব্রাহ্মণ একটা ছেলে, বাট সত্যি কথা বলতে গেলে এই পৈতে হওয়ার পরে আমি খুব একটা নিয়ম কানুন মানিনি। আমি এখনো পৈতে পড়ে নিই, কখনো পড়ি, কখনো আমি বলছি স্নান করতে গিয়ে আমি ভুলে চলে আসি, তো অতটা ধার্মিক নই। আর বাবা মা যেহেতু আমাকে কোনোদিন ছোটবেলা থেকে এই জিনিস, তারা নিজেরা পুজো করে, তারা রোজ পুজো করে, সবকিছু করে, আমাকে কোনোদিন ফোর্স করেনি। তো সম্ভব আমি সেই একটা স্বাধীনতা পেয়েছি যে পুজো করতেও পারি, নাও করতে পারি, ভগবানের বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি। তো এই ব্যাপার, তা বলে কোনোদিন এরকম হয়নি যে মা এসে যদি আমার মাথায় কোনো ফুল ঠেকাতে এসছে আমি বারণ করেছি, এরকম নয়। সেটা তার বিশ্বাস। ওকে। আমি একটু পাওয়ারে বিশ্বাস করি আর নিজের উপরে বিশ্বাস করি। মৃত্যুকে ভয় লাগে? মৃত্যুকে তো ভয় লাগে। ভয়টা লাগে এটার কারণে যে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি। যদি করে ফেলি কিছু একটা, তাহলে হয়তো আর মৃত্যুকে ভয় পাবো না। এরকম অনেক লোক আছে। আমি প্রচন্ড রকম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। ওকে, যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো আমি কিছু করে ফেলি পৃথিবীতে, আমার মরতে ভয় নেই। আমি যদি অরিজিৎ সিং এর মতো কোনোদিন কিছু করে ফেলি, আমার মরতে ভয় নেই। রাইট? তো দ্যাট টাইপ অফ থিং, মানে আমাকে কিছু একটা করে যেতে হবে, যেই কারণের জন্য আমাকে মনে রাখতে হবে না। আমার মানে আমি এটা করে যেতে চাই না যে আমাকে সবাই মনে রাখুক। আমি চাই সেটা যেই জায়গাতেই থাকি, যেই ফিল্ডেই থাকি, সেটা এই আর্টিস্ট ম্যানেজমেন্টেই থাকি বা যেখানেই আমি যেখানে আমি আছি, যেখানেই যাই করি, আমি যেন নিজের ওই জায়গাতে নিজেকে পৌঁছে দিতে পারি। ওকে, মানে আমার বক্তব্য এটা, আমি যদি ক্রিকেটার হতাম আমি ওই জায়গাতেই নিজেকে পৌঁছানোর চেষ্টা করতাম। আমি যদি সিঙ্গার হতাম আমি নিজেকে ওই জায়গাতেই পৌঁছানোর চেষ্টা করতাম। আজকে আমি হয়তো একজন আর্টিস্ট ম্যানেজার, আমি হয়তো ওই জায়গাতেই পৌঁছানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের টাইম দেওয়ার জন্য পডকাস্টওয়ালাকে। আমাদের একটা নতুন সেগমেন্ট ওপেন হয়েছে, সেটা হলো র্যাপিড ফায়ার। আমি তোমাকে 4টে বা 5টা কোয়েশ্চেন করবো, তোমাকে ফটাফট উত্তর দিতে হবে। সো সবার প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা হলো ফ্যামিলি না ওয়ার্ক? দুটোই। ওকে, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? দুটোই। ওকে, কর্পোরেট শো আর ওপেন এয়ার শো? দুটোই। ওকে, বলিউড না টলিউড? দুটোই। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা পডকাস্টওয়ালাকে টাইম দেওয়ার জন্য। তোমার আমাদেরকে টাইম দিয়ে কেমন লাগে? খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে আমি তো এরকম পডকাস্ট করে বা কিছু ক্ষেত্রে এর আগে আমি করিনি, বাট তুমি যে আমার সঙ্গে এই সময়টা কাটালে, একটা ডিসকাশন হলো, আই থিঙ্ক নতুন কিছু মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসুক। ইটস আ ভেরি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, প্রচুর কাজ হচ্ছে, প্লাস ওয়েস্ট বেঙ্গল ইজ আ হাব অফ এন্টারটেনমেন্ট। অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এন্টারটেনমেন্টটা, এই সেক্টরটা ইজ বুমিং। অনেক বেশি কাজ এখানে হয়। ওকে, যে কারণে দেখা যায় বলিউড থেকে শুরু করে বিদেশি আর্টিস্ট থেকে শুরু করে আমাদের এখানকার বিভিন্ন আর্টিস্ট, ব্যান্ড অ্যান্ড অল, সবাই কিন্তু এখানে স্কোপ পাচ্ছে। সেই কারণে এখানকার ভেন্ডার যারা সাউন্ড, লাইট, স্টেজ, এলইডি এই সময়ের বিজনেস করছে, তার সাথে সাথে এখানকার যারা আর্টিস্ট বা এখানে যারা এখনো পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছে, প্রত্যেকের কিন্তু একটা ভালো ফিউচার আছে, ভালো একটা ক্যারিয়ার আছে। একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে নতুন লোক আসুক, আমাদের কাছেও আসুক, আমরা চেষ্টা করব আমাদের যতটা নলেজ আছে সেই দিয়ে তাদেরকে আরো একটু বেশি করে ট্রেন করতে। নতুন আর্টিস্টরা উঠে আসুক, সব আর্টিস্টকে নিয়ে একসাথে কাজ করা হয়তো পসিবল হয় না, কারণ আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা আর্টিস্টকে ম্যানেজ করি। তো অনেক আর্টিস্টের ক্ষেত্রে অনেকে হয়তো আমাদের কাছে আসেন, হয়তো শুধুমাত্র ব্যান্ডউইথের অভাবের জন্য তাদের সঙ্গে তো ডিরেক্টলি তাদের ম্যানেজ করাও হয়তো পসিবল হয়ে ওঠে না। বাট
আমরা চেষ্টা করব ডে বাই ডে যত আমাদের ক্যাপাসিটি বাড়বে তত লোকজনকে নিয়ে, যত বেশি লোকজনকে নিয়ে কাজ করা, অ্যান্ড তার সাথে সাথে তত বেশি আর্টিস্টকে ম্যানেজ করা, তাদেরকে সেই রকম ফেসিলিটি দেওয়ার, সব রকমই চেষ্টা করব। ভালোয় মন্দয় আমি চাই এই ইন্ডাস্ট্রিটা দিনের পর দিন এগিয়ে যাক, নতুন নতুন মানুষ আসুক, সবাই ভালোভাবে কাজ করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আজকের মতন টাটা।